এই যে এসআইআর এ মুসলিমরা বেশি সমস্যায় পড়বে না হিন্দুরা বেশি সমস্যায় পড়বে? দেখুন, এসআইআর যদি হয় বলার তো আর কোনো স্কোপ নেই। এসআইআর শুরু হয়ে গেছে। এই এসআইআরে রেজাল্টটা বেরোলে দেখবেন যে এখানে ম্যাক্সিমাম মানে অন্তত 90%, ম্যাক্সিমাম মানে ওই 50-55 ভাগ না, 90 ভাগ নাম বাদ যাবে। আমি মৃত ভোটার, স্থানান্তরিত ভোটারের কথা বলছি না। বিদেশি বলে যে নামগুলো বাদ যাবে তার 90 ভাগই হবে হিন্দুদের নাম। মুসলমানদের নাম 90 মানে তারা 10 ভাগ থাকলো, 10 ভাগেরও কম। কারণ মুসলমানরা, এটা আমরা সবাই জানি, ও শুভেন্দুও জানে, যে মুসলমানরা এই দেশেরই ভূমিপুত্র। আর এই দেশে মুসলমানরা আসেনি আমি বলছি না, সেইটা নেগলিজেবল, সেটা উল্লেখ করার মতো সংখ্যা নয়। গরিব মানুষ কিছু কাজের জন্যে আসেন, এখানে আবার ধরপাকড় চাপ পড়লে তারা চলে যান। তারা এদেশের নাগরিকত্বের জন্যে তারা এখানে আসেন না। ফলে এসআইআরে যাদের নাম বাদ পড়বে তারা মূলত হিন্দু মানুষ, তাদেরই নাম বাদ পড়বেন। ফলে এই যারা আত্মহত্যা করছেন তারই প্রতিফলন আপনি এই আত্মহত্যার মধ্যে দেখতে পাচ্ছেন। এই যে আজকে বীরভূমে একজন করেছেন, কাল পরশু এখানে পানিহাটিতে করেছেন, এর আগে সুভাষগ্রামে করেছিলেন, হয়তো আরও অনেকে আত্মহত্যা করবেন, কারণ প্রচণ্ড দুশ্চিন্তার মধ্যে আছেন। আজকের আধুনিক রাষ্ট্রে যদি একটা পরিবার, একজন মানুষ বা একটা পরিবার যদি বেনাগরিক হয়ে যায়, রাষ্ট্রবিহীন হয়ে যায়, তার কি যন্ত্রণা হতে পারে, তার কি ভবিতব্য হতে পারে, একথা যারা চিন্তা করছেন তাদের আসলে আত্মহত্যা করাটাই স্বাভাবিক। মানুষ যে গণহারে করছে না, এইটাই বরং অস্বাভাবিক। মানে আপনি 11-12 বছর এসছে এনডিএ সরকার, এই 11-12 বছরের আপনি হিসেবটা নিন। ভারতবর্ষ একটা দেশ, মানে এটা শুধু কথার কথা নয় যে এরকম বৈচিত্র্যপূর্ণ দেশ আর পৃথিবীতে নেই, এটা কথার কথা নয়। আক্ষরিক অর্থে এইরকম দেশ পৃথিবীতে আর দ্বিতীয়টা নেই। এত ভাষাভাষীর মানুষ, এত ধর্মের মানুষ, এত বর্ণের মানুষ। তা একটা গভর্নমেন্টের কাজ হলো, এত ধর্ম, বর্ণ, ভাষার মানুষ থাকলে তার মধ্যে নানান কন্ট্রাডিকশন কাজ করবে, নানান দ্বন্দ্ব সংঘাত হবে। একটা গভর্নমেন্টের কাজ হলো সেইগুলোকে মিনিমাইজ করে এই ঝামেলা ঝঞ্ঝাট দ্বন্দ্ব মিটিয়ে মানুষকে ঐক্যবদ্ধ রাখা, শান্তিতে রাখা, দেশটাকে ঐক্যবদ্ধ রাখা। কিন্তু একটা গভর্নমেন্ট 10-12 বছর এসছে, দেখবেন তার প্রতিটা কাজ কি করে মানুষের মধ্যে দ্বন্দ্ব সংঘাত তৈরি করা যায়, করে একটা অংশকে নিজের পক্ষে টেনে নেওয়ার চেষ্টা। তো একটা গভর্নমেন্ট যদি এই কাজ করে তাহলে যা হবার আমাদের দেশে তাই হয়েছে। আপনি পৃথিবী জুড়ে নানান রকমের পরিসংখ্যান দেন, দেখবেন সবকটাতে গত 11 বছরে ভারতের মান নিচে নেমেছে। ফলে আজকে এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, এটা ওই কারণেই হয়েছে, এই গভর্নমেন্টের জন্যই হয়েছে। তাহলে যেগুলো প্রতিশ্রুতি দিয়েছে সেটা পালন না করতে পারলে মানুষ তো বিক্ষুব্ধ হবে। ফলে এইভাবে ধর্ম, বর্ণ, ভাষা এই নিয়ে গোলমাল বাঁধিয়ে, বলছি তো, একটা অংশকে তার সঙ্গে রাখার চেষ্টা করছে। ফলে এরকম একটা গভর্নমেন্ট দেশে থাকলে যা হবার তাই হচ্ছে। ধরুন ওই যে আজকে একটু আগে একটা মিটিং দেখলাম, যেখানে ওয়াক অফ সম্পত্তি নিয়ে একটা মিটিং হচ্ছে। এই যে মুসলমান বা সংখ্যালঘুদের, আমাদের দেশের যে সংবিধান তার ফান্ডামেন্টাল চ্যাপ্টার, মৌলিক অধিকারের যে অধ্যায়, সেই অধ্যায়ে বলেছে যে সংখ্যালঘু মানুষ যারা, তারা মুসলমান হতে পারে, শিখ হতে পারে, বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, তারপরে ধর্মের ভিত্তিতে সংখ্যালঘু হতে পারে, এই ভাষার ভিত্তিতে সংখ্যালঘু হতে পারে, তাদের যে অধিকারগুলো রয়েছে এই গভর্নমেন্টের উচিত সেই অধিকারগুলো যাতে বজায় থাকে। যেমন মুসলমানদের ক্ষেত্রে তাদের সাংস্কৃতিক যে বৈশিষ্ট্য, সেটা ধরে রাখার এক কিছু অধিকার তাদের দিয়েছে। তাদের নিজস্ব বিদ্যালয় তৈরি করা, মাদ্রাসা তৈরি করা, তাদের কবরস্থান, তাদের মসজিদ, তা এইগুলো ফান্ডামেন্টাল চ্যাপ্টারে আছে। মানে কি, গভর্নমেন্টের উচিত তারা সেই অধিকারগুলো যাতে তারা পায়, অধিকার যাতে খর্ব না হয় তার চেষ্টা করা। কিন্তু তারা কি করছে, তারা এমন এমন আইন তৈরি করলো, করে যাতে এই অধিকারগুলো তাদের কাছ থেকে কেড়ে নেওয়া যায়, তার নানান ফাঁকফোকর তৈরি করছে। ফলে এই গভর্নমেন্ট এইটাই করছে। এটা শুধু ওয়াকফের ক্ষেত্রে করেছে তা না, এসআইআরও তাই। এসআইআর দিয়ে মানুষকে শুধু বিব্রত করা, মানুষকে দুশ্চিন্তায় রাখা, কিছু মানুষকে এইভাবে এমনভাবে চাপ সৃষ্টি করা যে আত্মহত্যা পর্যন্ত করতে বাধ্য হচ্ছে। শোনেন, 2003 সালে বিজেপি, অটল বিহারী বাজপেয়ী তখন যে আইন তৈরি করেছে, সেই আইনে
পূর্ববঙ্গ থেকে যত মানুষ এখানে এসেছেন, মানে আমি 50 সালের সংবিধান গৃহীত হওয়ার পর থেকে যারা এসেছেন, আমি আপনাকে বলছি তার 95% মানুষ বিজেপি তৈরি করা আইন অনুযায়ী বেনাগরিক। সেটা শুধু মতুয়ারা না, আপনি যদি অধীর চৌধুরীর কথা বলেন, অধীর চৌধুরী বেনাগরিক। আপনি যদি সুজন চক্রবর্তীর কথা বলেন, সুজন চক্রবর্তী বেনাগরিক। আপনি যদি রাহুল সিনহার কথা বলেন, রাহুল সিনহা বেনাগরিক। আপনি যদি প্রদীপ ভট্টাচার্যের কথা বলেন কংগ্রেসের, তিনি বেনাগরিক। আপনি যদি উত্তর চব্বিশ পরগনার সিপিএমের মৃণাল চক্রবর্তী ছিলেন, তার কথা বলেন, তিনি বেনাগরিক। আমি এই নামগুলো বলছি এই কারণে, এরা আমাকে নিজে বলেছেন। অধীর চৌধুরী আমাকে বলেছেন তার জন্ম হচ্ছে চট্টগ্রামে, তিনি ছোট থাকতে বাবার হাত ধরে এসেছেন, এখানে এসে নাগরিকত্ব সার্টিফিকেট করেননি। সুজন চক্রবর্তী আমাকে বলেছেন তার জন্ম বরিশালে, তিনি বাবার হাত ধরে এসেছিলেন, তিনি এখানে নাগরিক সার্টিফিকেট করেননি। মৃণাল চক্রবর্তী বলেছেন তার জন্ম খুলনার সাতক্ষীরে, তিনি বাবার হাত ধরে ক্লাস 7-এ পড়ার সময় এসেছেন, এটা করেননি। রাহুল সিনহা আমাদের বলেছেন তার জন্ম বোধহয় সিলেটে, বড় হয়েছেন মামার বাড়ি ময়মনসিংহে। প্রদীপ ভট্টাচার্য বলেছেন তিনি ময়মনসিংহে তার জন্ম। প্রত্যেকের পাসপোর্ট দেখবেন তারা লিখেছে তাদের জন্মস্থান ইন্ডিয়া। তার মানে কি ভুল ইনফরমেশন দিয়েছেন। আর এই 2025 সালে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট 2025 1 সেপ্টেম্বর থেকে লাগু হয়েছে। তাতে পাসপোর্ট তৈরি করার ক্ষেত্রে এই যে ইনফরমেশান, এই মিথ্যে ইনফরমেশান দেওয়ার জন্য 7 বছর জেল, 10 লাখ টাকা জরিমানা এই সেপ্টেম্বর থেকে আইন লাগু হয়েছে। এরা প্রত্যেকেই এই আইন বলে কিন্তু কারাদণ্ড ভোগ করার কথা, ফলে এরাও বেনাগরিক। আর যারা মতুয়ারা যারা এসেছেন তারা তো অনেক দেরিতে এসেছেন। আমি এই 4-5 জন বললাম এটা কথা নয়, কথা হলো এই নেতাদের নাম বললাম, এইরকম সবাই যারা এসেছেন 50 সালের পরে। ফলে এইরকম একটা অবস্থা তৈরি হয়েছে বিজেপির আইনের ফলে। ফলে এই নেতারাও কিন্তু এই আইন তৈরি করার সময় সবাই পার্লামেন্টে ছিলেন, শুধু বিজেপি করেছে। বিজেপি তো আর একা আইন করতে পারে না, গভর্নমেন্ট বিলটা এনেছে কিন্তু পার্লামেন্ট আইন পাস করেছে, সেখানে এরা সবাই সব দলের এমপিরা ছিলেন, সবাই মিলে করেছে। আজকে তারা নিজেদের দোষ স্বীকার করছেন না। তারা যদি আজকে আইন পরিবর্তনের কথা বলেন, বিজেপি বলবে আইন করার সময় তুমিও ছিলে, সেই ভয়ে তারা টু শব্দটা করছে না। কিন্তু আমি আপনাকে বলছি এসআইআর বলুন, এনআরসি বলুন, এনআরসিও তো তাই 14 ধারা নাগরিকত্ব আইনে 2003 সালে এটা পাস হয়েছে, কেউ আপত্তি করেনি, সবাই মিলেমিশে সর্বসম্মতভাবে এনআরসি করার আইন তৈরি করেছে। ঠিক আছে, আইন তৈরি করেছে, আজকে তো তারা বলতে পারে এটা ভুল হয়েছে, আইনটা পরিবর্তন করতে হবে। প্রত্যেকের দরজায় দরজায় আমি গেছি, কি সুজন চক্রবর্তী, কি রাহুল সিনহা, কি এই যে আমাদের রাহুল গান্ধী, মানে যত নেতা, অধীর চৌধুরী, সবার কাছে আমি গেছি, বলেছে আইনটা পরিবর্তন করার জন্য আপনারা, বিজেপি করবে না, বিজেপি তো এই সর্বনাশটা করার জন্যই নেমেছে, আপনারা অন্তত আইন পরিবর্তনের একটা উদ্যোগ নিন, একটা দাবি তুলুন। এখনো অবধি তারা কিন্তু এই প্রশ্নে কোনো ঘোষণা করেনি। যখন বলছি তখন একমত, বলছে আমি একমত স্বীকৃতি দা আপনার সাথে, কিন্তু তারা এখনো প্রকাশ্যে এই দাবি করেনি। আমি আশা করব যে এই যে এসআইআর যে অভিজ্ঞতা তাদের হবে, তারপরে তারা এই আইন পরিবর্তনের জন্য একটা ডাক তারা দেবেন, এবং বিরোধীরা যদি এই আইন পরিবর্তনের জন্য যদি এককাট্টা হন, তাহলে একটা নতুন আইন হতে পারে। ধরুন এখানকার ভূমিপুত্র, তাদেরও তো আজকে কাগজ জোগাড় করতে গিয়ে কসরত করতে হচ্ছে না, তারা এইখানেই পুরুষানুক্রমে বাস করে, তাহলে কাগজ জোগাড় করা একটা সমস্যা। কিন্তু আমরা বলছি একটা আইন হোক যে ভারতবর্ষে যারা স্থায়ীভাবে বসবাস করে, ভারতবর্ষে যারা স্থায়ীভাবে বসবাস করেন তারা প্রত্যেকে ভারতবর্ষের নাগরিক, এই মর্মে একটা নতুন আইন, তাহলে সবার সমস্যা মিটে যায়। তারপর থেকে তোমরা আইনের যে প্রভিশন সেগুলো তোমরা কার্যকরী করো। একটা লোক 30-40 বছর আগে এসছে পূর্ববঙ্গ থেকে, কিছুই বলনি, ভোটার কার্ড ইত্যাদি ইত্যাদি যেভাবে হয়ে গেছে, আজকে বলছো তোমাকে এই দেশ ছেড়ে চলে যেতে হবে, বা তুমি ভারতবর্ষের নাগরিক নও, তোমাকে এখানে থাকতে দিলেও তুমি মুঠে মজুর হয়ে থাকবে, উচ্চশিক্ষার সুযোগ পাবে না, সরকারি চাকরি পাবে না। এটা তো হতে পারে না, এটা কোনো সভ্য সমাজে হতে পারে না। অন্তত বিরোধীদের উচিত এই রকম একটা অবস্থাতে এই আইন পরিবর্তনের জন্য একটা উদ্যোগ নেওয়া, একটা জন আন্দোলন করে তোলা।